আজ যদিও দিনের শুরুতে ভালো মোমেন্টাম ছিল মার্কেটে এবং বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন লক্ষ্য করা গেছে। এছাড়া গতানুগতিক ধারাবাহিকতায় মার্কেট টার্নওভারও ভালো ছিল বলা যায়, কিন্তু দিন শেষে মার্কেট অনেকটা নিস্তেজ হয়ে পড়ে। তাই আজ মার্কেটে কিছুটা কনফিউশন সৃষ্টি হলো। আজ আমরা ওভারঅল মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের মার্কেট চিত্র। আজকে মার্কেটে টার্নওভার হলো প্রায় 1108 কোটি টাকা এবং সূচক হ্রাস পেয়েছে প্রায় 2 পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 135টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে 43টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত ছিল 232টি কোম্পানির শেয়ারের দর। আজকে সূচকে নেগেটিভ কন্ট্রিবিউট করেছে যে কোম্পানিগুলো, তাদের মধ্যে অন্যতম হলো পাওয়ার গ্রিড, রেনেটা, ব্যাডবিসি, বিকন ফার্মা এবং বেসকিমকো ফার্মা। এছাড়া সূচকে পজিটিভ কন্ট্রিবিউট করেছে আইসিবি, বেস্ট হোল্ডিং, স্কোয়ার ফার্মা, ওয়ালটন, এনবিএল, ইবিএল, সাইপ পাওয়ার, এনআরবিসি, বিএসসি এবং সিটি ব্যাংক। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, বরাবরের মতো ধারাবাহিকভাবে পারফর্ম করছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড, ট্রাভেল অ্যান্ড লেজার। এই সেক্টরটিতে আজ টার্নওভার কিছুটা বৃদ্ধি পেয়েছে। আজকে সর্বাধিক টার্নওভার হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই সেক্টরে টার্নওভার হলো প্রায় 216 কোটি টাকা। এরপর অবস্থান টেক্সটাইল সেক্টর। এই সেক্টরে টার্নওভার হয়েছে প্রায় 129 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 126 কোটি টাকা। ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরে লেনদেন হয়েছে 86 কোটি টাকা। আর ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 82 কোটি টাকা। বর্তমানে সর্বাধিক ভলিউম হচ্ছে যে স্টকগুলি, তাদের মধ্যে অন্যতম হচ্ছে বেস্ট হোল্ডিং, এশিয়াটিক ল্যাব, গোল্ডেন সান, লাভেলো, ওয়াইম্যাক্স, ওরিয়েন ইনফিউশন, ওরিয়েন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মালিক স্পিনিং এবং সিপাল। আজকের দরবৃদ্ধির শীর্ষে যে কোম্পানিগুলো ছিল সেগুলো হলো গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, জিকিউ বলপেন, আইসিবি, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাইপ পাওয়ার, রহিম টেক্স, প্রাইম ফার্স্ট সিবিএ মিউচুয়াল ফান্ড, বেস্ট হোল্ডিং, এসিএমএলএলইসি মিউচুয়াল ফান্ড, এনআরবিসি ব্যাংক। আর টপ লুজারে যে স্টকগুলি ছিল সেগুলো হলো বিডি পেইন্টস, কেবি সিড, কেএফএল, মাস্টার এগ্রো, মোস্তফা মেটাল, এমকে ফুটওয়্যার, সন্ধানী ইন্স্যুরেন্স, মিরাকল, নাভানা ফার্মা এবং ওরিয়েন ইনফিউশন। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি দেখি, আজ দিন শেষে একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এটাকে গ্রেভস্টোন ডোজিও বলা যায়। আর এই ক্যান্ডেলটি ক্রিয়েট হওয়ার কারণে মার্কেটে কিছুটা কনফিউশন ক্রিয়েট হলো। দিন শেষে একটা লং রিজেকশন এই ক্যান্ডেলটিতে লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটে 5763 পয়েন্টে একটি রেজিস্ট্যান্স ছিল এবং আরেকটি রেজিস্ট্যান্স ছিল 5738 লেভেলে। এই দুটি রেজিস্ট্যান্সকে চেস করলো এবং ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, কিন্তু দিন শেষে রিজেক্ট হয়ে মার্কেট 5725 পয়েন্টে ক্লোজ হলো। একটি ব্যাপার হচ্ছে, মার্কেট কিন্তু ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি বর্তমানে 5709 পয়েন্টে। এছাড়াও আরএসআই বর্তমানে 48.41। আরএসআই কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার যথেষ্ট স্কোপ আছে। আরএসআই 70 থেকে 80 পর্যন্ত যেতে পারে। এছাড়া আরএসআইকে কিন্তু আমরা ইউজুয়ালি মোমেন্টাম ইন্ডিকেটর হিসেবে কাউন্ট করে থাকি। আরএসআই যদি 50-র উপরে ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে মার্কেট কিন্তু আরও শক্তিশালী হবে, মার্কেটে আরও ভালো মোমেন্টাম আমরা দেখতে পাবো। এখন যেহেতু একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হলো, ডোজি ক্যান্ডেল ইউজুয়ালি মিন করে যে মার্কেটে একটা কনফিউশন, বায়ার এবং সেলারদের মধ্যে কিন্তু এখন একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। এখন যেটি হতে পারে, মার্কেট কিন্তু কিছুটা কারেকশনও দিতে পারে। এক্ষেত্রে একটা পসিবিলিটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের এই সাপোর্ট লাইনটিকে হয়তো রিটেস্ট করে আবার এখান থেকে ইউটার্ন নিয়ে এই রেজিস্ট্যান্সগুলোকে ব্রেকআউট করার চেষ্টা করতে পারে, একটি পসিবিলিটি। আরেকটি পসিবিলিটি হলো
আমরা একটি ট্রেন লাইন ড্র করেছিলাম। লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম এই ট্রেন লাইনটি মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এই 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি ব্রেক করে নিচে নেমে যায়, সেক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে এই যে ব্রেকআউট করেছিল, এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট করেছিল, এই জোনটিকে আরেকবার রিটেস্ট করার একটা পসিবিলিটি আছে। সো দুটো পসিবিলিটি রয়েছে। একটি পসিবিলিটি হলো 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে রিটেস্ট করে যদি ইউ টার্ন নেয়, তাহলে এই যে রেসিস্ট্যান্সগুলো আমরা দেখছি, এই রেসিস্ট্যান্সগুলোকে ইজিলি ব্রেকআউট করবে। ব্রেকআউট করে 5862 লেভেলে এসে আবারও একটা সেল প্রেশার ফেস করবে। আর যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যদি ব্রেক করে নিচে নেমে যায়, সেক্ষেত্রে এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটিকে রিটেস্ট করে হয়তো মার্কেট আবার ইউটার্ন নেবে। আর এই রেসিস্ট্যান্সগুলো আমরা যেগুলো মেনশন করছি, এগুলো কিন্তু ফর দ্য শর্ট টার্ম মার্কেট হয়তো এই জোনগুলোতে কিছুটা স্ট্রাগল করতে পারে, বাট মার্কেটের কিন্তু এখন গন্তব্য হচ্ছে 6445 এই জোনটিকে রিচ করা। শর্ট টার্ম আমাদের টার্গেট হচ্ছে 6452, এই টার্গেটটি আমরা সেট করছি। যাত্রাপথে কিছু রেসিস্ট্যান্স ফেস করবে, এই রেসিস্ট্যান্সগুলোকে আমরা শক্তিশালী রেসিস্ট্যান্স মনে করছি না, কেননা এই রেসিস্ট্যান্স জোনগুলোতে কিন্তু মার্কেটে খুব একটা ভলিউম আমরা লক্ষ্য করছি না। যে জোনটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার মার্কেট ফেস করবে সেটি হলো এই জোনটি। এটি আমরা এর আগেও মেনশন করেছিলাম, এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল মার্কেটের জন্য, 5975। এই জোনটিতে কিছুটা সময় নেবে এবং মার্কেট আরও গতিশীল হবে। 6078 পয়েন্টের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে মার্কেট কিন্তু আরও শক্তিশালী হবে। বস্তুত মার্কেটে সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে 5970 থেকে 6070, এই জোনটিতে কিছুটা সেল প্রেশার মার্কেট ফেস করবে। এছাড়া উইকলি চার্টে যদি আমরা মার্কেটকে দেখি, আজকে যে রিজেকশনটি, এই ক্যান্ডেলটি কিন্তু এখনও ক্লোজ হয়নি। এই সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশনে এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। সো মার্কেটে কিন্তু খুব একটা নেগেটিভ কিছু আমরা দেখতে পাচ্ছি না। স্বাভাবিক নিয়মে মার্কেটে কিছুটা কারেকশন হতে পারে, মার্কেট কিন্তু একটানা কখনো বাড়ে না, আবার একটানা পড়েও না। যদিও এখানে একটা এক্সেপশন আমরা দেখেছি, মার্কেট একটানা অনেকটা নিচে নেমে গেছে, কিন্তু মার্কেট সবসময় ওয়েভ করে কিন্তু আপ ডাউন করে। এখন আমরা মান্থলি চার্টে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। অল টাইম হাই থেকে মার্কেট যতটুকু ডাউন হয়েছিল সে পর্যন্ত একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি, এবং মার্কেট আমরা লক্ষ্য করেছি 2021 সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে মার্কেট কিন্তু অনেকটা রিকভারি দিয়েছিল। প্রায় 78%-এর কাছাকাছি মার্কেট কিন্তু রিচ করেছিল, কিন্তু এরপর মার্কেটে আবারও ছন্দপতন হয়। বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে মার্কেটের ছন্দপতন হয়, এবং মার্কেট কিন্তু অনেকটা নিচে নেমে এক্স্যাক্টলি 38%-এর যে সাইকেলটি, এখানে এসে মার্কেট সাপোর্ট নেয়। এখন এখান থেকে মার্কেটের গন্তব্য হচ্ছে, ফার্স্ট গন্তব্য হচ্ছে 88,737, যে অল টাইম হাই ছিল, এটিকে রিচ করা মার্কেটের এখন টার্গেট। যাত্রাপথে যে রেসিস্ট্যান্সগুলো মার্কেট ফেস করবে, সিগনিফিক্যান্ট সেল প্রেশার যে পয়েন্টগুলোতে আসবে, 6093 পয়েন্ট, এখানে একটি ভালো রকমের সেল প্রেশার আসবে ফিবোনাচি সাইকেল। এখানে আরেকটি সেল প্রেশার আসবে 6717 লেভেলে, এবং এরপরে ট্রিমেন্ডাস যে সেল প্রেশারটি ফেস করবে 7605 লেভেলে। সো এই রেসিস্ট্যান্স জোনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রেসিস্ট্যান্স জোন কিংবা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স পয়েন্ট। সো এটি আমরা একটি ওভারঅল একটা লং টার্ম ভিশন রাখছি, যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন তাদের জন্য। সো মার্কেট নিয়ে আমি মনে করছি না এখন আপসেট হওয়ার মতো কিছু আছে। এখান থেকে মার্কেট এখন রিকভারি দিতে শুরু করেছে, এবং আমরা এর আগেও বলেছিলাম যেহেতু ম্যাক্রো ইকোনমিক কিছু ফ্যাক্টর ওভারঅল ইকোনমিক যে হুইল সেটাকে ডিস্টার্ব করছে, সো দিস টাইম মার্কেট রিকভারি দিতে অন্য বারের তুলনায় কিছুটা বেশি সময় নিতে পারে। এছাড়া আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মার্কেট যদি রিকভারি দেয়ও, সবগুলো সেক্টর কিন্তু ইকুয়ালি রিকভারি নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওটিকে সাজানো হচ্ছে খুবই
গুরুত্বপূর্ণ। বর্তমানে সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এবং মাঝে মধ্যে আইটি, ট্রাভেল, অনেক সময় ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড মাঝে মধ্যে পারফর্ম করলেও কিন্তু পারফরমেন্সের মধ্যে ধারাবাহিকতার অনেকটা ঘাটতি আছে। এছাড়াও আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে যদিও ধারাবাহিকভাবে ভালো টার্নওভার হচ্ছে, এই সেক্টরের সবগুলো স্টক কিন্তু ইকুয়ালি পারফর্ম করছে না। আবার কিছু কিছু সেক্টর ভালো টার্নওভার না হলেও সেই সেক্টরের দু একটি পার্টিকুলার স্টক ভালো প্রাইস অ্যাকশন করছে, যার কারণে বর্তমানে পোর্টফোলিও ম্যানেজ করা অনেকটা ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগে যেটি হতো, কোনো একটি সেক্টর যখন ভালো পারফর্ম করত, সেই সেক্টরের ভালো স্টকগুলো ভালো পারফর্ম করত এবং ভালো স্টকগুলো যখন পারফর্ম করত, অপেক্ষাকৃত দুর্বল মানের স্টকগুলো কিন্তু পারফরমেন্সের ধারাবাহিকতায় চলে আসতো। কিন্তু এখন যেটি হচ্ছে যে কোনো একটি পার্টিকুলার সেক্টরে যদিও হিউজ টার্নওভার হচ্ছে, হয়তো পার্টিকুলার 2 থেকে 3টি স্টক পারফর্ম করছে আর বাদবাকি স্টকগুলি মোটেও পারফর্ম করছে না। সো এ ধরনের একটা সিচুয়েশন কিন্তু মার্কেটে আমরা প্রায় সময় লক্ষ্য করছি। যাই হোক, এই বিষয়টি এ কারণেই তুলে ধরার চেষ্টা করছি যে যারা একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন, পোর্টফোলিও ম্যানেজ করাটা হচ্ছে এখন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মার্কেট যদি 700-800 পয়েন্ট বেড়েও যায়, কিন্তু আপনার পোর্টফোলিও যদি ঠিকমতো মেনটেন না হয়, রাইট স্টকগুলোকে যদি পিক করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে কিন্তু খুব একটা বেশি রিকভারি হবে না। সো বন্ধুরা, মার্কেট হচ্ছে একটা কমপ্লেক্স মেকানিজম, আর এই মার্কেটে সাবস্টেন্সিয়াল গেইন পেতে হলে এভরিডে নিজেকে আপ টু ডেট রাখতে হবে, মার্কেট নিয়ে স্টাডি করতে হবে, বিভিন্ন স্টকগুলো নিয়ে স্টাডি করতে হবে। এছাড়া সবচেয়ে যে বিষয়টি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি, শর্ট টার্ম টার্গেটের পাশাপাশি কিছু লং টার্ম ভিশনও আপনার ডেভেলপ করতে হবে। যেমন মার্কেটে এই মুহূর্তে কিছু স্টক ভালো করছে, গোল্ডেন সান, লাভেলো, এশিয়াটিক ল্যাব, বেস্ট হোল্ডিং, ওরিয়েন্ট ইনফিউশন, ওরিয়েন্ট ফার্মা। এই স্টকগুলি হয়তো এই মুহূর্তে ভালো পারফর্ম করছে, কিন্তু 1 মাস পর কোন স্টকগুলো ভালো পারফরমেন্সের ধারাবাহিকতায় যেতে পারে, এই স্টকগুলি হয়তো তখন পারফরমেন্সের ধারাবাহিকতায় নাও থাকতে পারে, হয়তো থাকতেও পারে, এখান থেকে কিছু স্টক ডবল হয়ে যেতে পারে। বাট 1 মাস পরে আবার নতুন কিছু স্টক পারফরমেন্সের ধারাবাহিকতায় আসবে, 3 মাস পরে কিছু স্টক ভালো পারফর্ম করবে। সো এ ধরনের একটা লং টার্ম ভিশনও থাকতে হবে। শর্ট টার্ম ভিশনের পাশাপাশি যখন একটা লং টার্ম ভিশন ডেভেলপ করা যাবে, তখন কিন্তু মার্কেট থেকে আরও ভালো গেইন নেওয়া যাবে। যেমন গত 3 মাস আগে কেপিসিএল খুব ভালো পারফর্ম করছিল, বিডি থাইপ খুব ভালো পারফর্ম করছিল, কিন্তু এই স্টকগুলো এখন আউট অফ স্ট্রিম হয়ে গেছে। সো যেটি আমরা বলার চেষ্টা করছি, মার্কেট ডিনামিক্স কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জের সাথে নিজেকে যদি অ্যাডজাস্ট করা না যায়, তাহলে মার্কেট থেকে কিন্তু ভালো গেইন নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। আবার কিছু কিছু স্টক আছে ইউনিভার্সালি তারা পারফর্ম করে। আমি পার্টিকুলারলি কোনো স্টকের এখানে নাম মেনশন করছি না। স্টকগুলি ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পারফরমেন্সের সাথে সাথে কিন্তু কম বেশি পারফর্ম করে। আবার কিছু স্টক আছে ডিভিডেন্ড ওরিয়েন্টেড। স্টকগুলির স্টকগুলিতে প্রাইস অ্যাকশন না হলেও বছর শেষে কিন্তু ভালো ডিভিডেন্ড গেইন নেওয়া যায়। সো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনি যদি একটা পোর্টফোলিও কনস্ট্রাক্ট করতে পারেন, তাহলে মার্কেট যখন পারফর্ম করবে, ওভারঅল আপনার মার্কেট গ্রোথের সাথে সাথে আপনার হয়তো ভালো একটা গ্রোথ পোর্টফোলিওতে দেখতে পাবেন। সো শুধুমাত্র ইম্পালস ট্রেড কিংবা ট্রেন্ড বেসড না হয়ে ওভারঅল একটা ব্যালেন্সড যদি পোর্টফোলিওতে রাখা যায়, একটা ডাইভার্সিফিকেশন যদি রাখা যায়, সেক্ষেত্রে মোস্টলি গেইনার হওয়ার সম্ভাবনা আছে। এবং সো আমি যে বিষয়টি বলার চেষ্টা করছি, মার্কেট নিয়ে খুব বেশি ওরিড না হয়ে আপনার পোর্টফোলিওটিকে যদি আপনি সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে মার্কেট থেকে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া সম্ভব। আরেকটি ব্যাপার হচ্ছে, এক শ্রেণীর বিনিয়োগকারী আছেন, তারা মার্কেট থেকে 100% বেনিফিট নিতে চান। যখন যে স্টক বাড়ে সেই স্টকই এন্ট্রি নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে। আসলে মার্কেট থেকে 100% গেইন নেওয়া কখনোই সম্ভব না।
মোটামুটি একটা হেলদি রিটার্ন পাওয়ার যদি টার্গেট থাকে তাহলে সুন্দরভাবে পোর্টফোলিও সাজাতে হবে। সো বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।